এখন পত্রিকাগুলো যেটা করেছে এটা ভুল করেছে, কারণ ওই প্রজ্ঞাপনে মানে ওই যে অধ্যাদেশ যেটা হয়েছে সেই অধ্যাদেশে ওনাদের আপনার মুক্তিযোদ্ধার মানে স্বীকৃতি বাতিল করা হয়েছে, ওনারা মুক্তিযোদ্ধা নয় এমন কথা বলা হয়নি। সাংবাদিকরা এরকম ভুলটা কেন করলেন, কীভাবে করলেন আমি আসলে বুঝতে পারি না। কারণ আমরা জানি যে একটা সংবাদ যেতে হলে কয়েকটা হাত ঘুরে যায়, তারা কেউ দেখলেন না কেন, অথবা সম্পাদকীয় নীতিটাই বা কী, অথবা এডিটিংয়ের কী ক্যাপাবিলিটি ছিল ওখানে, আমার মানে এটা ধারণায় কুলায় না। আমি কখনো এরকম দেখিনি যে এত বড় ভুল তারা কী কারণে করলো, ইন্টেনশনালি করলো নাকি অজ্ঞতাজনিত কারণে করলো আমি জানি না। এটা ভুল, তাদের ভুল, এবং আমি মনে করি তাদের উচিত ভুল স্বীকার করা এবং স্বীকার করে ক্ষমা চাওয়া, কারণ পাঠকদের ওনারা বিভ্রান্ত করেছেন। আপনি বিশেষ করেন আজকে সকালে আমাকে একজন প্রবীণ মানুষ আমাকে ফোন করে বলছিলেন যে এটা কী হলো, এবং যখন আমি শুনলাম আমি নিজেও কিন্তু উত্তেজিত হয়ে গেছিলাম যে এটা কেন হবে, এটা তো হওয়ার কোনো লজিক নেই। কারণ তাজউদ্দিন আহমেদ মুক্তিযোদ্ধা না, এটা ভাই যে বলবে তাকে তো লোকে পাগল ছাড়া কিছু বলবে না। তো যাই হোক, নিয়ে তারপরে তো দেখলাম ঘটনাটা এটা ঠিক না, এটা একটা মানে আমার মনে হয় এটা ওই মাধ্যমের ওই যে মিডিয়া এটা ভুল আমি মনে করি। কিন্তু পাশাপাশি আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ এর সংজ্ঞা পরিবর্তন করা এই মুহূর্তে কেন জরুরি, সেই প্রশ্নটিও আমার, এটা প্রশ্ন আমার কাছে ক্লিয়ার না। একটা অন্তর্বর্তী সরকার এসেছেন, ওনাদের কি এটা প্রধান কাজ? ওনারা এমন একটা কাজ করলেন যে কাজটার মাধ্যমে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হলো, একটা এটা নিয়ে আলোচনা হবে এবং সবাই বলছে যে এই সময় কেন প্রয়োজন। হ্যাঁ, এই সময় প্রয়োজনটা আমি আমার ক্ষুদ্র বুদ্ধি যতটুকু বুঝি যে ওনারা প্রত্যেকটা সময় একটা কাজ করেন, তখন একটা আওলা বাজানে মানুষের দৃষ্টিতে ওদিকে ঢুকাই দেন, এই ফাঁকে কিছু করার চেষ্টা করেন। এখন ওনারা কোন ধান্দা নিয়ে বসছেন এটা আমি ঠিক জানি না, হয়তো 2-1 দিনের মধ্যে ক্লিয়ার হবে যে দেখবেন যে এর ফাঁক দিয়ে আরেকটা কিছু করতে যাচ্ছেন। তা না হলে এটা কোনো কাজই তো না, এখন এটা কি ওনাদের কাজ? একটা যখন একটা গভর্নমেন্ট আসবে, রেগুলার গভর্নমেন্ট আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তখন তারা দেখবে। তো ওনাদের এটা করতে হবে। একটা প্রশ্ন আমার। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ওনারা এখানে মুক্তিযুদ্ধ কাকে বলে এটা একটা সংজ্ঞা দিয়েছেন, মুক্তিযোদ্ধা কারা তারও একটা সংজ্ঞা দিয়েছেন, সহযোগী কারা। এখানে আমার একটা খুব মানে ইন্টারেস্টিং বিষয় মনে হয়েছে। সেই জিনিসটা হলো মুক্তিযুদ্ধ অথবা যোদ্ধা যাই বলেন না কেন, এখানে ওনারা বলতে চেয়েছেন যে যুদ্ধ হলো সেইটা যা নাকি ওই সময় হয়েছে, কার বিরুদ্ধে হয়েছে, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে হয়েছে, এবং তার সঙ্গে তারা যারা সহযোগী তাদের বিরুদ্ধে হয়েছে। সহযোগী হিসেবে 3টা পলিটিক্যাল পার্টির নাম আছে। এই 3টা পলিটিক্যাল পার্টি হলো তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী এবং নেজামে ইসলামী। এই 3টা পার্টির নাম কিন্তু সংজ্ঞার মধ্যে আছে, মুক্তিযোদ্ধার সংজ্ঞার মধ্যেও আছে, মুক্তিযুদ্ধের সংজ্ঞার মধ্যেও আছে। তার মানে এই সংজ্ঞার মাধ্যমে কিন্তু জামায়াতে ইসলামীর ভূমিকাটা তখন কি ছিল সেটাকে ক্লিয়ার করে দেওয়া হলো। তো এইটা আমার কাছে কিন্তু আমি খুব এনজয় করেছি। সেটা বলি যে এখন তো আসলে জামায়াতে ইসলাম কিছু বলে না, 71-এ তারা কি করেছে কি না করেছে কেউ কিন্তু কিছু বলে না। বেশি চাপাচাপি করলে জামাতের আমির বলে তখন আমি ছোট ছিলাম, ওনারা সব কিছু জানে। কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলে ছোট ছিলেন উনি, কিন্তু এখন এই ডেফিনিশনের মধ্যে বোঝা গেল যে না, আপনি ছোট থাকতে পারেন, কিন্তু আপনারা যারা মুরব্বী ছিলেন ওনারা এই আকামগুলি করছেন, এবং এই আকামগুলি করার কারণে ওনাদের অবস্থানটা আমরা মোটামুটি যে মানুষ এখন একটা পাইল। অবস্থান পরিষ্কার হলে এর পরবর্তী বিষয় কি এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কি কিছু করবে বলে আপনার মনে হচ্ছে? কি করবে জানি না, এই সরকার কি করবে বলা বড় কঠিন। এদের মতলব, সবকিছুর মধ্যে মতলব আছে, এখানেও একটা মতলব আছে, কিন্তু সেই মতলবটা একটু বলি তারপরে শেষ করি। মতলবটা হলো মুক্তিযুদ্ধ এটাকে সংজ্ঞায়িত করতে যে ওনারা একটা কথা বলেছেন, আমাকে এই সংজ্ঞাটা একটু পড়তে সুযোগ দেন তাহলে আমি একটু পড়ি। মুক্তিযুদ্ধ অর্থ কি এর ব্যাখ্যা ওনারা দিয়েছেন। সেটা বলেছেন যে 1971 সালের 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার বাহিনীর বিরুদ্ধে যার যে যুদ্ধটা হয়েছে এটা মুক্তিযুদ্ধ। তো জনগণের আকাঙ্ক্ষাটা কি ছিল? ওনারা দাবি করছেন সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। দিস ইজ নট ট্রু। এই শব্দগুলি হলো গিয়ে যে ইউনূস সাহেবের একজন ভাড়াটে বুদ্ধিজীবী আছে, আমেরিকান নাগরিক ডক্টর আলী রিয়াজ, উনি আবার আমার আমি এখন আনফরচুনেটলি বলি, উনি আমার সরাসরি টিচারও ছিলেন। তো এই ভদ্রলোক উনি যে সংবিধান সংশোধন করতেছেন ওইখানে এই কথাগুলি বলেছেন, সংবিধানে সাম্য, সামাজিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। সেটা তো 72-এর সংবিধানের মূলনীতি। কে বললো আপনাকে 72-এর সংবিধান মূলনীতি হবে কেন? 72-এর সংবিধান মূলনীতি হলো আপনার জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং এই ধর্ম নিরপেক্ষতা। দেখেন তখন যারা মুক্তিযুদ্ধ করছে তারা এগুলো জানতো না, এই মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, তারা যেগুলো জানতো সেগুলো হলো 4টা ছিল তখন ওই সময় যে মূল প্রেরণাটা। এক নম্বর প্রেরণা ছিল গণতন্ত্র। একটা ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে গণতান্ত্রিক প্রক্রিয়া ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছিল না।
এই জন্য মানুষ ক্ষুব্ধ ছিল। তার মানে গণতন্ত্র একটা ইস্যু ছিল। কোথায় এখানে আছে গণতন্ত্র? নাই। মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছিল। ওই সময় আরেকটা ইস্যু ছিল যে ইসলামের নাম দিয়ে, ধর্মের নাম দিয়ে তারা দুই পাকিস্তানকে এক রাখার চেষ্টা করেছিল। আমাদের জনগণ বলছে না, আমাদের একটা জাতীয়তাবাদ আছে, আমরা যতটা মুসলমান আছি ঠিক আছে, কিন্তু দেশ চালানোর ক্ষেত্রে আমাদের একটা জাতীয়তাবাদ ছিল, ধর্ম নিরপেক্ষতা ছিল। দেখেন সাম্য, মানবিক মর্যাদা, এই যে সামাজিক এটা কোথা থেকে এলো? মানে এটা যে ওনাদের মাথা থেকে আসছে, বারবার যে বলা হচ্ছে এই বিষয়টা, এটা এখানে আসছে। এই যে নতুন যে সংবিধান হচ্ছে সেখানে আনা হচ্ছে, আলী এরশাদ আনছেন, মহাজ্ঞানী উনি আনছেন। আচ্ছা, এগুলোর সঙ্গে বাঙালি আমাদের দেশের জাতি মানুষের কোনো সম্পর্ক নাই এবং এগুলো টিকবে না। তো দেখেন আরেকটা কথা বলি, দেখেন সমাজতন্ত্র তখন ছিল, হ্যাঁ সময়ের প্রেক্ষিতে এখন সমাজতন্ত্র হয়তো অপ্রাসঙ্গিক হয়ে গেছে, হতে পারে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সবই অপ্রাসঙ্গিক হতে পারে। কিন্তু ৭১-এর বাস্তবতাটা কি ছিল? ৭১-এর বাস্তবতা কিন্তু ছিল। কিন্তু তখন যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা এইগুলির আকাঙ্ক্ষায় করেছেন। পরবর্তী সময়ে অনেক কিছু চেঞ্জ হয়েছে, সেটা এক হিসাব। কিন্তু যখন আপনি মুক্তিযুদ্ধকে সংজ্ঞায়িত করবেন তখন আজকের আকাঙ্ক্ষাকে তখন নিয়ে ঠেলা যদি দেন, এটা হবে না রে ভাই, হবে না। নাতির টুপি নানার গায়ে দাদার মাথায় দেওয়ার চেষ্টা করেন না, এরা সেই চেষ্টা করতেছে। জি, অসংখ্য ধন্যবাদ। একটু মনিয়াপা আপনার কাছে একটু আসি। এই যে বিভ্রান্তি, যে মানে মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়ে যে বিভ্রান্তিটা তৈরি হলো, সেটা নিয়ে আসলে বিএনপি কি বলছে? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচককে শুভেচ্ছা। বিএনপি এখনো বোধহয় এই নিয়ে কোনো ওই ধরনের কথা বলে নাই ওপেন, তাহলে আপনারা জানতেন। তো আমি যেটা আমার বিবেকসম্মত কথা বলি, যদি আমি বিএনপি করি, এবং বিএনপিও আমার মনে হয় আর বাইরে যাবে না, আমার সাথে আপনার শত্রুতা থাকতেই পারে, সেটা আলাদা হিসাব, কিন্তু মুক্তিযোদ্ধা, রাজাকার, অপরাধী, নিরপরাধ সব একাকার করা ঠিক হবে না। আমি যেটুকু আমার কাছে মনে হয়, শেখ মুজিবুর রহমান সাহেব যুদ্ধে ছিলেন না, কিন্তু এটা সত্যি যে তার নামের উপর যুদ্ধ হয়েছে। এবং তাজউদ্দিনের মেয়ে শর্মিলী আহমেদ, না হ্যাঁ, উনি যে বইটা লিখেছেন নেতা ও পিতা, সেই বইতে কিন্তু স্পষ্ট লিখেছিলেন যে তার বাবা 25শে মার্চের বিকালবেলা তার নেতার সাথে দেখা করতে যাওয়ার পরে যে কথোপকথনটা হয়েছে, তুমি তোমার মতো একখানে চলে যাও, কোনোখানে সেফ জোনে থাকো, আমি কোথায় আছি জিজ্ঞেস করো না, মানে তাকে তো নেতা মেনে তারা, এটা ঠিক। শুনেন, যদি যুদ্ধটা হয়েছে শেখ মুজিবের নামের উপর, এবং যুদ্ধটা হয়েছে তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। প্রথমে ঘোষণা দিয়েছেন নিজের নামে, আমি মেজর জিয়া বলছি, তারপরে যখন মনে করেছে পাকিস্তানে তো এটা প্রায় সময়ই কু হয়, এটাকে যদি বিশ্বে কু হিসেবে চালিয়ে দেয় তাহলে তো আসলে আমাদের টার্গেটটা ফুলফিল হবে না, তখন উনি বলেছেন মেজর জিয়া অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, এই কথাটা বলেছেন আওয়ার লিডার। তো এই যে তার নামের উপর যুদ্ধ হয়েছে, উনি যদি কৌশলে যদি লুকিয়েও থাকেন বা ধরা দিয়েও থাকেন, সেটাকে আমি এই মুহূর্তে আমি ওইটাকে আপনি হলে আমি হলে তাই হয়তো করতাম, কারণ সংখ্যাগরিষ্ঠ কারা ছিল, ওনার দলই কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা। জি, তো সেইখানে যদি এই যুদ্ধের অবতারণা না হতো, উনি প্রধানমন্ত্রী হতেন, যদি পাকিস্তান বা আপনার পশ্চিম পাকিস্তান যদি এই টালটিবালটিটা না করতো তাহলে উনি হতেন। তো সেই জায়গা থেকে যদি চিন্তা করি, উনি মুক্তিযুদ্ধের তকমা থেকে বাতিল হবে এটা আমি মনে করি না, এবং অবশ্যই তাজউদ্দিনরা এরকম এই জায়গাটায় হবে এটাও আমরা মনে করি না, কারণ এই যে এই এতদিনের যারা সত্যিকার অর্থে এই দেশটাকে এখন পর্যন্ত ধারণ করে না, অথচ এই দেশের রূপ রস গন্ধ প্রকৃতি সবকিছু উপভোগ করে সম্পূর্ণরূপে, শুধু তাই করে না, দখল করে, তারা যদি এত কিছু করতে পারে, কোনো সরি না বলে, কোনো রকমের কোনো না করে, আপনার যদি এত কিছু করতে পারে, যাদের নাম দিয়ে যুদ্ধ হয়েছে এবং যারা অনেকেই এর মধ্যে যুদ্ধে ছিলেন, অংশগ্রহণ করেছিলেন, তো তাদেরকে নিয়ে এতদিন পরে অন্তর্বর্তীকালীন সরকার অন্তত পক্ষে এটা নিয়ে কথা বলতে পারে। নিশ্চয়ই বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের সাথে নিশ্চয়ই এটা নিয়ে কোনো কথা হয় না, কারোর সাথে এটা নিয়ে তো কথা হওয়া দূরের কথা, এই যে এত বড় বাজেটটা পেশ করলেন, আচ্ছা বাজেটের নিয়েও তো তারা কথা বলেন নাই কোন রাজনৈতিক দলের সাথে, যাদের অভিজ্ঞতা আছে, যারা এই দেশে অনেক দিন পরিচালনা করেছে, তাদের সঙ্গে কথা বলার প্রয়োজনই বোধ করে, তারা যখন যা মনে করছে তাই করছে, যেখানে তাদের হাত দেওয়ার কথা না সেখানে তারা অনেক রকম উল্টাপাল্টা করছে। এটা তো তাদের কথা ছিল না, এটার নাম তো সংস্কার না, এটার নাম আপনার নির্বাচনের জন্য যদি এত কিছু বের করে, এই কথাটা এটা কি সংস্কার? এটা আপনার নির্বাচিত সরকার এসে ওই সময় যারা জন্মগ্রহণ করে আপনার মুক্তিযুদ্ধের সনদ নিয়ে চাকরিতে ঢুকেছে তাদের বিরুদ্ধে কিছু বলতে পারে, সেটা নির্বাচিত সরকার, এগুলো নিয়ে এখন কাজ করার টাইম না। আপনি এই ছোটখাটো নিয়ে কাজ করবেন, বিরাট কিছু এত বছর যাবত ভোগ করছে যারা, এখন এটা নিয়ে কাজ করে আপনি নির্বাচনকে ঢিলেমিলে করে পিছাই দিবেন, এটা হতে পারে না। আক্ষেপের জায়গা তো নিশ্চিতভাবে আছে, তারপরও বলা হচ্ছে যে এটি একটি বাস্তবমুখী বাজেট, একটা সংকোচন মিতব্যয় একটা বাজেট, এটি সেখান থেকে একটু মূল্যায়নটা শুনতে যাবো যে বাজেট কেমন দেখলেন আপনি? একটা কথা বলি, যারা কালো টাকাকে সাদা করার মতো
এই নোংরা খেলায় মত্ত থাকে, তারা আর যাই হোক না কেন এই দেশের তাহলে বিগত স্বৈরাচারের সঙ্গে তফাৎটা কি তাদের? এবং সেটা দিয়ে কি করবে? ফ্ল্যাট কিনবে, সম্পত্তি কিনবে। তাতে কি হবে? যারা সারা জীবন ইনকাম করেছে টুকটুক ছোট 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 করে, তারা সারা জীবন একটা স্বপ্ন দেখেছে একটা ঘর হবে, একটা বাড়ি হবে বা একটা ক্ষেত হবে, তারা কিন্তু ওইখানে প্রতিযোগিতায় টিকতে পারবে না। ওইখানে কিন্তু কালো টাকার দৌরাত্ম্যদের অনেক কিছুই হবে। তারপর আপনি মনে করেন এই অর্থ উপদেষ্টা উনি বলেছিলেন কি প্রথমে এসেই যে খুব বেশি সমস্যা নাই, যা টুকটাক সমস্যা আছে এটা তারা ঠিকঠাক করতে পারবে। এখন ওনারা বলে যে অনেক রকম সমস্যা, এবং এই যে এই ধরেন আর 9 মাস 10 মাসে আপনার ওয়ার্ল্ড ব্যাংক কি বলেছে, আপনার 27 লক্ষ নতুন অতি দরিদ্র ঢুকে গিয়েছে। সেই অতি দরিদ্রের মধ্যে আবার নারীরা হলো 18 লক্ষ। তো এই যে তাদের জিডিপি গ্রোথ কত 4-এর নিচে নেমে গিয়েছে, যেটা আপনার 24-25-এও ছিল, সরি 23-24-এও ছিল আপনার 4.22-এ। তো সেইখানে তারা যে বাজেটগুলো যেগুলো সবসময় মানুষের নিত্য ব্যবহার্য সেগুলোর দাম বেড়ে গেছে, যেগুলো মানুষ ব্যবহার করবে না কালে ভদ্রে, বছরে একবার কিনলে 10 বছর না ব্যবহার করলেও চলবে, এগুলোর আপনার দাম কমানো হয়েছে। বা এই জায়গাগুলো থেকে আমরা মনে করি যে এই বাজেটটা অবশ্যই কোনো এই অর্থনীতিবিদরা যে সরকারে আছে তাদের বাজেট না। জি, এটা হলো গরিব মারার বাজেট। একটু মাসুদ কামাল ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাইবো এই বাস্তবমুখী বাজেটকে আপনি কিভাবে দেখবেন? কারণ অনেকেই বলছে যে এটা বিশেষ কোনো পরিবর্তন আসেনি, গতানুগতিক বাজেট, তবে কিছু টুইস্ট রয়েছে এর মধ্যে। দেখেন বাজেটে হয় কি, আমি ভালো অর্থনীতি বুঝি না, কিন্তু আমি অর্থনীতির ছাত্র না, আমি আমার কমন সেন্স কিছু কথা বলি। আওয়ামী লীগ আমলে বাজেটগুলো যেগুলো হতো, আওয়ামী লীগের বাজেটকে আমরা কি বলতাম, সবাই বলতো, এই সালাউদ্দিন সাহেব বহুবার বলছেন, এই আহসান ইস মনসুর বহুবার বলছেন আওয়ামী লীগের বাজেট কোন বলছেন লুটপাটের বাজেট ছিল, উচ্চাভিলাষী লুটপাটের বাজেট বেসিক্যালি বলা হতো। ওই বাজেটের সঙ্গে আপনি নিয়ে আসেন এই বাজেটেরটা, দু একটা ফিগারের পার্থক্য ছাড়া কোনো পার্থক্য নেই, সব মিলে মাত্র 7,000 কোটি টাকা কম। সবগুলি একই, যা আসলে ওই একই ফরম্যাট, ওই ফরম্যাটের মধ্যে খালি ফিগারগুলো একটু এদিক সেদিক করছে। এবং যেটা করছে এই বাজেট সম্বন্ধে বলা হচ্ছে, আমি অত বেশি বলবো না, আমি দু একটা পয়েন্টে বলি, পরে দু একটা পয়েন্ট বলবো এই কারণে, তারপরে আপনার মনে হবে যে বেশি পয়েন্ট ভাগ্যিস বলে নাই, বললে আবার ঝামেলা হইতো। পয়েন্টগুলি বলি আপনি। প্রথমে কি বলছে যে এটা হলো গিয়ে বৈষম্যহীন বাজেট হবে, এটা একটা বাংলাদেশ তো বৈষম্যহীন। আচ্ছা ফাইন, কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে আসছে না? জি। আচ্ছা, করমুক্ত আয় সীমা আগামী বছর তারা করছে যে জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয় সীমা হলো 5 লাখ টাকা। জি। আর আমার আপনার জন্য হলো 3,75,000 টাকা হবে। এটা কি বৈষম্য না? বলবেন যে জুলাই যুদ্ধ, আচ্ছা জুলাই যুদ্ধে কারা ভাই? 10 মাস হয়ে গেছে, আপনি এখনো জুলাইয়ের আন্দোলনে কতজন মারা গেছে এইটাই করতে পারেন নাই, এই লিস্টই করতে পারেন নাই পর্যন্ত, এই গভর্নমেন্টও পারে নাই, কেউ পারে নাই। জামাত একটা লিস্ট করছে 691 জনের, ওইটা আমি দেখছি, খুব গোছানো একটা লিস্ট করছে জামাত, আর কেউ তো কয় না। বিএনপি এত বড় দল, এই কামে তারা হাত পাকায় নাই, তারা আছে প্রত্যন্ত অঞ্চলে একদল লুটপাট করতেছে আর উপর থেকে বহিষ্কার করতেছে, এই কামের কাম কিছু করতেছে না। কিন্তু তারা এটা করতে পারতো না, একটা লিস্ট, তাদের সারা দেশে তাদের সংগঠন আছে, করতে পারতো না, করে নাই, কেউ করে নাই। তো আপনাকে লিস্টই করতে পারেন নাই, আপনি জুলাই যোদ্ধা কেমন করে নির্ধারণ করবেন? কে জুলাই যোদ্ধা? যে রাজপথে যে মিছিল করছে সেই জুলাই যোদ্ধা? রাজপথে মিছিলটা করে নাই কে? সবাই করছে, করে নাই কে বলেন আপনি আমারে? সবাই করছে, গৃহবধূও করছে, ছোট ছোট বাচ্চারাও করছে, আমার ফ্যামিলিতে অনেকে গেছে, আমি নিজে দেখছি। এসএসসি পরীক্ষার সামনে তার হাত ধরে তার মা চলে গেছে, আমার ছোট ভাইয়ের বউ গেছে, মিছিলে গেছে, অনেকে আতঙ্ক বোধ করছে, এই তো ওরে নিয়ে গেলাম সামনে তোর পরীক্ষা যদি কিছু হয় হইলে হবে। এই সাহসটা তখন এই দেশের মানুষ কোথায় পাইছে? নিজেদের যে অন্তর্গত ক্ষোভ ওই সরকারের প্রতি, তার বই প্রকাশ ছিল ওইটা। তো জুলাই যুদ্ধে কে না এই মুক্তিযুদ্ধের তালিকা করে নাই? এরকম একটা ধান্দাবাজি আর একটা মানে শুরু হয়েছে, এর নাম বৈষম্য, এর নাম বৈষম্য বিরোধী বাজেট। এটা কি বলে তারা? এখানে আরেকটা ক্লু দেই, যাদের পয়সা বেশি তাদের কিন্তু কর কম, যাদের পয়সা কম 6 লাখ টাকার মধ্যে তাদের কিন্তু কর বেশি পার্সেন্টেজ অনুযায়ী। তাহলে এটা কি গরিব মারার বাজেট? আচ্ছা আরেকটা কথা বলি, শুনেন আরেকটা কথা বলি, কালো টাকা সাদা একটা ব্যবস্থা রাখছে। জি। আচ্ছা, আগে আওয়ামী লীগ আমলে লুটপাট হইতো, কাজে টাকা কালো হইতো বেশি, তাই না? কালো জিনিসটা কি? ঘুষ খেলে পরে এটা কালো টাকা, তাই তো? একজনের থেকে টাকা নিলাম, এটা কালো টাকা, মানে নিলাম, তদবির করে বাণিজ্য করে নিলাম, কালো টাকা। তাহলে এটা তো আগে ছিল। জি। তখন তাদের নয় সরকার নয় চেষ্টা করতো যাদেরকে আমি করি ব্যবস্থা করি একটা টাকাটা, এইবারও রাখছে। এইবারে লুটপাট কে করতেছে ভাই এই 10 মাসে? তাহলে কি আমি বলবো যে কালো টাকা সাদা করার এই জিনিসটা রাখাই হয়েছে কতিপয় এপিএস এবং কতিপয় উপদেষ্টার টাকাগুলি বৈধ করার জন্য? মতলবটা কি রে ভাই? বুঝা না আমার ভাই, মতলবটা কি? দুটাই চলবে মোটামুটি। মনিয়াপা আপনার কাছ থেকে উত্তরটা নেই, প্রশ্নটা আসলে শেষে একটু বুঝতে। আচ্ছা, উনি শেষের অংশটুকু ছিল যে 5ই আগস্টকে বৈধতা দিয়ে কি 71কে বাতিল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা? উনি সাধারণ একজন জনগণ হিসেবে উনি যেহেতু বুঝেছেন
আমার মনে হয় এখন সমস্ত বাংলাদেশি বুঝেছেন। ওনারা যারা 24কে প্রাধান্য দিয়ে 71কে ম্লান করে দেওয়ার জন্য এই কাজগুলো হচ্ছে। 71কে ম্লান করা কোনোভাবেই সম্ভব না, কারণ ওটা হচ্ছে আমাদের অস্তিত্ব, আমাদের সার্বভৌমত্ব। আর যেটা 24-এ ছিল সেটা একটা স্বৈর শাসকের পতন, একটা ফ্যাসিস্টের পতন। অনেক দিন বিভিন্নভাবে দেশি বিদেশি সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করেছে, নির্বাচনকে কুক্ষিগত করে রেখেছে। তাকে আমরা মানে ছাত্র জনতা সবাই মিলে, এখানে গার্ডিয়ান থেকে শুরু করে প্রত্যেকেই এই 24-এর যুদ্ধের সাথে ছিল, 71-এর যুদ্ধের সাথেও ছিল। কিন্তু 71-এর যুদ্ধটা আমাদেরকে একটা সার্বভৌমত্ব, একটা দেশ এনে দিয়েছে। এটার সাথে কোনোভাবেই 24কে 90কে একখানে করা যাবে না ওই একটা জায়গায়। এইখানে এটা হলো গিয়ে 1 নাম্বার যদি থাকে, এটা হচ্ছে আমার দেশ, এটা 56,000 বর্গ মাইল, আর বাকিগুলো হচ্ছে আমার দেশের আভ্যন্তরীণ ব্যাপার। তো আভ্যন্তরীণ ব্যাপারে আমরা অনেক, আমাদের খারাপ সময় যেতে পারে, ভালো সময় যেতে পারে, আমাদের গণতন্ত্র হরণ হতে পারে, সেগুলো আবার আমরা জোড়াতালি দিয়ে ঠিক করতে পারি। সেটা কিন্তু দেশ নিয়ে যখন কোনো কিছু হয়, লাইক আমি আপনাকে যদি বলি, যেমন করিডোর নিয়ে কথা হচ্ছে, যেমন সেন্ট মার্টিন নিয়ে কথা হচ্ছে, এগুলো কিন্তু দেশের সার্বভৌমত্ব একদম নারী ধরে টান দিয়েছে। এটা কিন্তু আবার আপনার ওই 71-এর যায় অবস্থা, এরকম অবস্থা চলে যাচ্ছে। সেটাকে আমাদের আবারও সবাইকে একসাথে যদি এমন হয় প্রতিহত করতে হবে। কিন্তু 24কে আমি বলতে চাই একটা গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটা নষ্ট করেছে কারা? 24-এ যে ছেলেগুলোকে আমরা সামনে এগিয়ে দিয়েছিলাম, আমরা পেছনে ছিলাম, সেই ছেলেরাই, তারাই। এবং এই সরকার এসেই যখন বলল যে এই ছাত্ররা আমাকে ক্ষমতায় নিয়ে আসছে, সেদিন থেকে ছাত্রদের মাথা বিগড়ে গেল। সেদিন থেকে এই দেশের 24-এর গণ অভ্যুত্থান, আমি বলতে চেয়েছিলাম, সেই গণ অভ্যুত্থানটাকে গলা টিপে হত্যা করলো। এখনো পারে 24টাকে বাঁচিয়ে রাখতে, তারা যদি চেষ্টা করে, তারা যদি সৎ থাকে সরকার, এবং তারা যদি সবাই মিলে নিরপেক্ষ। গতকাল জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক শেষে এনসিপি যে সংবাদ সম্মেলন করেছেন, নানান বিষয়ে তারা কথা বলেছে। সেখানে একটি বিষয় ছিল যে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে করার প্রস্তাব তারা দিয়েছে। নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনেও চায়, এবং সেই সাথে ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য তারা বিরোধী দল থেকে প্রধানমন্ত্রীর কথা বলেছেন। এই বিষয়গুলো নিয়ে আসলে আপনার মন্তব্য জানতে। তাহলে তো শোনেন, ঘুরে ঘুরে তো একই হলে তাহলে তার নির্বাচনের কোনো দরকারই পড়ে না। কেউ কোনোদিন বিরোধী দল যদি প্রধানমন্ত্রী পায়, তাহলে সরকারি দল কাকে বলে? তাহলে তার সরকারি দলের প্রয়োজন পড়ে না। বিরোধী দলকে কি বলা হয় সারা বিশ্বে? বিরোধী দলকে বলা হয় যে আপনার ছায়া সরকার। তো ছায়া সরকার যদি সরকার হয়ে যায়, তাহলে তো সরকারি দলকেই ছায়া সরকার হতে হবে। তাহলে তার এই ধরনের দরকার পড়ে না। তাদের মাথা যে ঠিক নাই, তাদের ঠিক থাকার কথাও না। তাদের বয়স কত? সবকিছু শোনেন, আপনার বয়স যতই হোক, অভিজ্ঞতা যদি না থাকে আপনি কিছুই শিখতে পারবেন না। তাদের অভিজ্ঞতা নাই, তাদের বয়সও নাই, এবং তাদের সাথে যারা আছেন এই কিংস পার্টির কিংসরা, তাদেরও অভিজ্ঞতা নাই, শুধু বয়সটাই বেড়েছে, অভিজ্ঞতা নাই। তাহলে তারা তো এই ধরনের কথা বলবে। আর স্থানীয় সরকার আপনার 4টা স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, 4টা নির্বাচন করতে মিনিমাম বাংলাদেশের মতো দেশে 2 বছরের ব্যাপার। তারা যদি একদম র্যান্ডম নির্বাচন করে, যে একটার পর একটা করে যাবে, তাও কিন্তু মিনিমাম 2 বছর লাগবে। তারা তো সময় ক্ষেপণ করার জন্য এই ধরনের কথাগুলো বলছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হলে কি ভালো হয় কিনা, এটা আপনার কাছে কি মনে হয়? নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হওয়াটা, আমি সেটাই বলছিলাম। ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে স্থানীয় সরকার নির্বাচন করবে? এটা তো স্থানীয় সরকার নির্বাচন চলমান, সেটা তার তো করার কথা না। সে একটা জাতীয় নির্বাচন দিবে এবং খুব তাড়াতাড়ি নেমে যাবে। তাকে বেশি সময় দেওয়া হয়েছে বলে সে আরো থাকার জন্য সে এই ধরনের কথাগুলো বলাচ্ছে, এই পোলাপান করে দিয়ে। এটা তো তার কোনোভাবেই উচিত না, কারণ স্থানীয় সরকার, এটা আমি তো দূরের কথা, একজন নিরপেক্ষ কোনো দল করে না সেই মানুষ এই কথাটা স্বীকার করবে না। যদি তার বুদ্ধিভিত্তিক যদি রাজনীতি, এই দেশে সচেতন মানুষ হয়, তাহলে সে নিজেও এই কথাটা কোনোভাবেই, আজকে আপনি দেখেন যে স্থানীয় সরকারটাকে তারা কোথায় নিয়ে গেছে। আপনি সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণ দেখলেই আপনি বুঝবেন যে কোথায় নিয়ে গেছে। তাহলে সারা বাংলাদেশ যখন এই অবস্থায় নিয়ে যাওয়া হবে, তখন বাংলাদেশের কি অবস্থাটা হবে? স্থানীয় সরকার যারা চালাচ্ছে তারা তো চরম অন্যায় কোন পর্যন্ত গেলে যে পিএসএ পিএসসি গিয়েছিল, তার নামার জন্য তড়িৎ করেছিল। সেটার কিন্তু 15.5 বছরে একটা প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে। আপনার এখানে 7 মাস 8 মাসে আপনার প্রায় 400 কোটি টাকা, বইয়ের উপর 400 কোটি টাকা। এই যে টাকাগুলা, এই 7 মাসে, তাহলে তো ওই হিসেবে তো অন্য সরকার কিছুই না এদের কাছে।